বাংলাদেশের মানুষ সে এই ব্যর্থ সরকারকে সময় দিতে চায়, কিন্তু সে কোনো বিচারের আগে কোনো রাজনীতিককে বিশ্বাস করতে চায় না। এটাই হলো আমাদের ট্রাজেডি। আমরা শহীদদের লাশ ভাগ করে বেচি। এই শহীদ আওয়ামী লীগ বিএনপির, এই শহীদ জামাতের, এই শহীদ চরমনায়ের, এই শহীদ অন্য পার্টির। আমরা শহীদদের লাশগুলো ভাগ ভাগ করে বেচি। আজকে শহীদ পরিবারের তারাও বলেছে যে নির্বাচন সংস্কার তারও আগে হতে হবে বিচার। তো আমার মনে হয় যে বাংলাদেশে ধরেন পলিটিক্যাল পাওয়ার মানে গ্রহণ করবার একান্ত যাদের বাসনা, সেটা আমি মানে কোনো দলের নাম ধরে বলছি না, ইভেন আমাকে অন্তর্ভুক্ত করেও, হুম। এরকম লোক ছাড়া বাংলাদেশের সম্ভবত সকল মানুষ বলবে, আপনি যদি ভোটও নেন, যে আগে বিচার। মানে বিচারের আগে আপনি কিসের মানে কি নির্বাচনের কথা বলবেন আর সংস্কারের কথা বলবেন? সুতরাং এই কথাটা আমি আমার নৈতিক জায়গা থেকে, ইনকিলাব মঞ্চের নৈতিক জায়গা থেকে, এবং আমরা রাজপথে যেটুকু মানুষের সাথে মিশি তাদের পালস থেকে, অনুভূতি থেকে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, নিশ্চয়ই বিচারের ব্যাপারে সবার আগে বিচার হতে হবে। এবং যেটুকুন বুঝতে পারছি, বিএনপি, জামাত ইসলামী বা বড় বড় যে দলগুলো আছে, যত দিন যাচ্ছে দেখবেন যে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে তারা কিন্তু কোনো কড়া স্টেটমেন্ট দিচ্ছে না, সেখান থেকে সরে যাচ্ছে। মানে যখন কথা হওয়ার কথা। আজকে দিয়েছে বিএনপি দিয়েছে। কিন্তু কথা হলো, নির্বাচনটাকে কেন টার্গেট করা হচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। মানে নির্বাচনের আগেই হতে হবে, তার মানে কি নির্বাচনটাকে একটা বড় ধরনের বাধা হিসেবে দেখতে চাচ্ছে? নির্বাচনটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সে যে, এবং দেখেন, বিচারটাও চলমান প্রক্রিয়া। কেন মানে আপনি নির্বাচনটাকে ধরেন, একটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, এটা হলো বড় প্রশ্ন। সাগর ভাই, আমি আপনাকে বলি, ধরেন হুম। যেই আমরা প্রকৃত শহীদের সংখ্যা তো জানি না, কম বেশি 2000 বলা হচ্ছে। তো ধরেন যেই কারণে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন, কোনো ভোট না নিয়ে আপনি এই 2000 শহীদ পরিবারকে একত্র করেন। তো আপনি যদি বলেন এই সরকার নতুন বাংলাদেশ সবকিছুর আইন, এর ম্যান্ডেট কি? এর ম্যান্ডেট হলো হাজারো শহীদের রক্ত, এবং যারা পঙ্গু অন্ধ হয়ে গেছে, জীবন যাদের ধ্বংস হয়ে গেছে, তাদের এই ত্যাগ। তো অন্তত শহীদ পরিবারগুলোর বাবা মা অথবা তাদের স্ত্রী সন্তানের কাছে আপনি জিজ্ঞেস করেন তারা কি মানে কি চায়। এর মানে আমরা নির্বাচনকে টার্গেট করে বলছি এটা না। আমি বলি আগামীকালকে আপনি প্লিজ, এই সরকার তো ব্যর্থ এই অর্থে এখন পর্যন্ত বলি, দেখেন এই সরকার এখন পর্যন্ত একটা দৃষ্টান্তমূলক বিচার করতে না পারবার কারণে, আজকে আমি ফেসবুকে ঢোকার আগে একমাত্র দেখে আসলাম, অল্প কয়েকজন, যদিও তারা সাহস করেছে ছাত্রলীগের, তারা আওয়ামী লীগের এই যে লিফলেট বিতরণ করছে। তো আপনি ভাবেন, এর মানে 3 জন হোক 5 জন হোক, তারা লিফলেট বিতরণ করছে। তো আমরা গতকালকে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে গিয়েছিলাম। কি দাবি ছিল? 5 দফা আপনারা জানেন দিয়েছি। তার মধ্যে আমাদের ছিল যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার পুলিশের হুম। চাকরি নিয়েছিল শুধু ছাত্রলীগ হওয়ার কারণেই, তারা এখনো কি করে পুলিশ বাহিনীর মধ্যে থাকে? ধরেন যেই পুলিশ বিচার করবে, যেই পুলিশ আওয়ামী লীগকে গ্রেপ্তার করবে, সেই পুলিশের তো অনেক ইন্টারনাল ডিসিশন থাকে। তার মধ্যে হুম। যদি ছাত্রলীগের ক্যাডার গুলো থাকে, তাহলে সেখানে কিভাবে একটা ইন্টারনাল ডিসিশন লিক হবে না আপনি নিশ্চিত করতে পারেন? হুম। আপনি কিভাবে সেই নিরাপত্তা নিশ্চিত করবেন? তো সেই সমস্ত ছাত্রলীগের, হল ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, তারা প্রত্যেকে বহাল তবিয়তে চাকরি করতেছে। বরং কি করা হচ্ছে, আইওয়াস করবার জন্য কাউকে কাউকে ধরে, যেমন ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রব্বানী, যার বদমাইশ ভাই গুন্ডা, হুম। পুলিশের এএসপি গোলাম রুহানি, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কিরকম কথা বলেছে নয়াপল্টনে, আপনারা দেখেছেন, যে হুম। পল্টনের ত্রাস, তাকে কি করেছে? এবং আপনারা জানেন নিশ্চয়ই তার স্ত্রী কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। তো এইরকম গণহত্যাকারী দলের ছাত্রলীগের সেক্রেটারি, তার আপন ভাই এখনো পুলিশের কর্মকর্তা হিসেবে আছে, তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে আছে। তো এই সরকার যখন কোনো পলিসি মেক করবে, তো এটা তো ডিসিশন নিতে বাকি, এটা তো লিক হতে দেরি হবে না, সে জানিয়ে দিবে। পুলিশ যখন সন্ত্রাসীর বিরুদ্ধে অ্যাকশন নিবে, গুন্ডা আওয়ামী লীগ গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তার আগেই তো সেখানে সকল জিনিস ফাঁস হয়ে যাচ্ছে। তো আপনি হুম। তাকে দেওয়ার কথা জেলে, আপনি তাকে দিচ্ছেন পার্বত্য চট্টগ্রামে। বরং কি হচ্ছে, এই সমস্ত বদমাইশগুলোকে আপনি যখন তিরস্কারমূলক বদলি বলে পার্বত্য চট্টগ্রামে পাঠাচ্ছেন, তখন আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল চট্টগ্রামে বসে তারা সেখানে বসে সবাই মিলে উস্কানি দিচ্ছে। তো এটা তো সরকারের ব্যর্থতা। যেমন দেখেন, আপনি সিরিয়ার ইতিহাস দেখেন না, সিরিয়ায় তারা এখানে অভ্যুত্থান প্রশ্নটা, হবার সাথে সাথে, রাইট, বলুন বলুন, হ্যাঁ। হুম। সিরিয়ায় অভ্যুত্থান হবার সাথে সাথে তারা কি করলো? তারা শুধু যারা বিদ্রোহ করবার চেষ্টা করেছে ঝুলিয়ে দিয়েছে। মানে হুম। এইটা সিরিয়া পারলো, এটা বাংলাদেশ কেন পারলো না? বাবা এই সুশীল সরকার পারলো না?
তো এই হুম। সুশীল সরকার না পারার ফলে যেটা হয়েছে, আজকে যে বিএনপি নির্বাচনের কথা বলছে, এটা তো বিএনপির একক দায় না, এটা এই সরকারেরও দায়। সে তাকে বিএনপি কে হুম। কনফিডেন্স নিতে পারে না। এই যে জামাত হুম। ইসলাম বলছে, এটা জামাত ইসলামের একক দায় না, এটা এই সরকারের দায়। এত সবকিছু সত্ত্বেও আমরা যেটা বলছি সেটা হলো, হুম। এই সরকার যেহেতু এর থেকে অল্টারনেটিভ ভালো সরকার আমরা বানাতে পারি না, সুতরাং এর সফলতাও যেরকম আমাদের থাকবে, এর ব্যর্থতাও তো আমাদের সবার নিতে হবে। সুতরাং আপনি কোনোভাবেই মানে এই বিচারের মুখ, সরকারের বিকল্প এই মুহূর্তে এত ব্যর্থতার পরে আবার এই সরকারকেই কেন মনে করছেন? এক্স্যাক্টলি দেখেন, এইটা কেন হলো কেন মনে আমাদের একটা করছেন? বড় কারণ হলো আইডিয়া। এখন এইসব ব্যর্থতা নিয়ে তো কোনো সফলতার কোনো কিছু আলো তো দেখতে পাচ্ছি না। এই সরকার যে সামনে ভালো কিছু এখন করবে সাগর ভাই, এত ধরেন আমি আপনাকে বলি, এই জন্য ছোট তো ছোট একটা তিনটা বলি যে একটা এই নির্বাচিত সরকারের সরকার সফলতা। যাচ্ছে, রাজনৈতিক সরকার হয়তো আরো ভালো, অনেক ভালো করতে পারবে, এই ধরনের আস্থা তো মানুষের সাগর ভাই আসতে দেখেন, পারে। যেই হুম। শক্ত ডিসিশন গুলো দরকার, এটা এই সরকারের নেয়ার শক্তি নেই, তাওফিক নেই, সে ক্যাপাবল না। এটা পারবে একটা পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা যেই আসুক। এরপরেও আমরা, ওই যে বাংলাদেশের মানুষ তার গত 50 বছরের, 60 বছরের তার রাজনৈতিক জার্নিটা এত দুর্বিষহ, এত মর্মান্তিক, সে এই ব্যর্থ সরকারকে সময় দিতে চায়, কিন্তু সে কোনো বিচারের আগে কোনো রাজনীতিককে বিশ্বাস করতে চায় না। এটাই হলো আমাদের ট্রাজেডি, এটাই আমাদের ট্রাজেডি। আমরা শহীদদের লাশ ভাগ করে বেচি, এই শহীদ আওয়ামী লীগ বিএনপির, এই শহীদ জামাতের, এই শহীদ চরমনায়ের, এই শহীদ অন্য পার্টির, আমরা শহীদদের লাশগুলো ভাগ ভাগ করে বেচি। অথচ আমরা আজ পর্যন্ত, আপনি বলেন না, ধরেন আমি তো এই সরকারের পক্ষে এরপর কেন অবস্থান নিচ্ছি, কারণ অবস্থান নিচ্ছি, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চুপ্পুর অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে গিয়েছিলাম, আমাদেরকে বিএনপি সমর্থন করলো না, এবং পরবর্তীতে আমাদেরকে ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হলো। হুম। যতগুলো আমরা বললাম এই সংবিধান রহিত করেন, প্লিজ রহিত করেন, আমরা বড় প্রোগ্রাম করলাম, লাল কার্ড দেখিয়ে এই সংবিধানকে, আমাদেরকে হুম। বোঝানো হলো কি, যে না, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তাহলে ভাই, সংবিধান রহিত করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? চুপ্পুকে, যে আউট অ্যান্ড আউট কি বলবো, থার্ড ক্লাস আওয়ামী ক্যাডার, সে এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে আমরা অপসারণের জন্য বললাম, তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? আমরা যেইটা বলি ছাত্র জনতা সেইটাই সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, এইটা তো আপনারা জানতেনি। তাহলে এই আন্দোলনটা আপনারা কি করেছিলেন? জাস্ট কালকে ফালাই দিয়ে পরশু আপনারা ক্ষমতা দখল করবেন এই জন্য? মানে কি এটা? হ্যাঁ, আমরাও বিএনপি কে এই কথাগুলো এই জন্য বলি, জামাতকে এই জন্য বলি, যে তারা যেন দিল্লিমুখী না হয়। তারাই নির্বাচনে আসবে, হুম। যেই নির্বাচনে আসুক, ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে, কিন্তু তাকে বাংলাদেশমুখী রাজনীতি করতে হবে। দিল্লিমুখী কোনমুখী, সেটা বলতে পারি ভারতমুখী, পাকিস্তানমুখী কোনমুখী রাজনীতি এখানে চলবে না। এখানে শুধু বাংলাদেশপন্থী রাজনীতিটা যেন সবাই করে, সেই প্রেশারটা তৈরি করতে চাই। সাগর ভাই, আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি একটু অ্যাড্রেস করতে চাই, যেটা আজকে আমার মনে হয় সব থেকে, এটা আমি আগে কখনো বলি নাই। আমার সম্ভবত আমার বিএনপির ভাই বন্ধু যারা আছেন, তারা যদি কষ্ট পান, তাহলে আমি আমি বলবো যে একটু ভেবে দেখবেন, যে সরকারের ছত্রছায়ায় দল গঠন করা হচ্ছে, এই কথাটা বলা হয়েছে, যে সরকারের ছত্রছায়ায় দল গঠন। আহ প্রথম কথা হলো, এই মানে দল কারা করবে? দল তো করবে ছাত্ররা। তাহলে এই সরকারের মধ্যে ছাত্র আছে কয়জন? 3 জন। তাহলে ধরেন সেই 3 জন থেকে একজন বা দুইজন পদত্যাগ করে তারা সরকারে আসবে। এখন এই সরকারে কি শুধু এই ছাত্রই? এই সরকারে তো আইন মন্ত্রী আছে, আইন উপদেষ্টা আছে, ডক্টর ইউনূস নিজে আছে। এই কথাটা তখনই বলা সাজে যদি সেই দলের প্রধান হন ডক্টর ইউনূস। তাহলে বলতে পারেন যে সরকারের ছত্রছায়ায় একটা নতুন দল গঠন করা হচ্ছে। তো ছাত্র উপদেষ্টারা, তারা যদি পদত্যাগ করে সেই দলে অংশগ্রহণ করে, আপনি সেটাকে সরকারের দল বলবেন? সরকারের দল তো অবশ্যই হতে পারতো, যদি সেই দলের প্রধান কিন্তু হতো ডক্টর ইউনূস। গঠন তো হচ্ছে এখন, সুবিধাগুলি নেওয়া হচ্ছে এখন বর্তমান সরকারের কাছ থেকে। আচ্ছা, এবার এই একটা যে মজার এই কথা যে এই বলি যে সাগর ভাই। চতুর্দিকে যাচ্ছেন, এই যে ছাত্ররা চতুর্দিকে যাচ্ছে, বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে জেলায় জেলায় ঘুরছে, এবং এই সরকার প্রধানও বলছে যে তাদের রাজনৈতিক দল করার অধিকার রয়েছে। তো এটা কি সরকারি সাগর ভাই, সুবিধা ভোগ নয়? এই কথাটা যদি আপনি বলেন তাহলে আমি মানি, মানে মানতে রাজি। হুম। এই কথাটা যদি সাধারণ নাগরিক বলে, যে ছাত্ররা যে এই যে জেলা সফর করছে সেইখানে রাষ্ট্রীয় টাকা কোনো খরচ করা হচ্ছে কিনা, অবশ্যই এই প্রশ্নকে অ্যাকনলেজ করতে হবে, ছাত্রদেরকে উত্তর দিতে হবে, বলতে হবে যে না, আমাদেরকে মানুষ সহযোগিতা করছে, মানুষের গাড়ি নিয়ে যাচ্ছি, আমরা রাষ্ট্রের টাকায় থাকছিও না। যেমন আমি আপনাকে বলি ভাই, আমি কিছুদিন আগেও নাগরিক কমিটির প্রোগ্রামের পক্ষ থেকে আমি ঝালকাঠি, আমার মানে জেলায় গেছি। তো আমি তো চাইলে আমার প্রোগ্রামটা আমি সরকারি অডিটোরিয়ামে করতে পারতাম, আমি তো সার্কিট হাউসে একবেলা খেতে পারতাম। আমি বলেছি প্রোগ্রামের এক পয়সাও রাষ্ট্রের কোথাও আমরা খরচও করবো না, কোথাও বসবো না। আমি তো একটা প্রাইমারি স্কুলের মধ্যে গিয়ে আমরা ভাই বোনেরা বসেছি।
আমরা তো এক কাপ চাও খাই না ডিসি অফিসে গিয়ে। এবং ডিসি অফিস আমাদেরকে আপ্যায়ন করতে চেয়েছে, আমি বলেছি এইখানে সাধারণ মানুষ আসলে আপনারা কি খাওয়ান? বলে যে লাল চা আর লেক্সাস বিস্কিট। আমি বলেছি আমাদের সবাইকে লাল চা আর লেক্সাস বিস্কিট খাওয়ান, এর বাইরে কিছু খাওয়ানো যাবে না। তো আমি তো আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি। এবার আমি আপনাকে যে কথাটা বলতে চাই, এই একই কথা যদি বিএনপি বলে, বিএনপির ভাইরে না বুঝে বলতেছে। কারণ এখন যে কথাটা বলবো এটা বিএনপির জন্য বিব্রতকর হবে ভাই। কিংস পার্টি তো কথাটা, যদি বাংলাদেশের সফল কোনো কিংস পার্টি থাকে সাগর ভাই, আমি আপনাকে নিশ্চিত করে বলছি সেই সফল কিংস পার্টিটা তো বিএনপি। বিএনপির চেয়ে বাংলাদেশে সফল কিংস পার্টি কি আছে? এর কারণ হলো, আর তারও পিছন থেকে আসি, প্রকৃত অর্থে বাংলাদেশের সব থেকে বড় এস্টাবলিশ কিংস পার্টি ছিল আওয়ামী লীগ। এই কথাটা অনেকেই জানেন না। কারণ আপনারা জানেন 1954-তে যুক্তফ্রন্ট নির্বাচনের পরে পরবর্তীতে আওয়ামী লীগ যে তাদের সাথে ক্ষমতা এসেছিল, তখন আওয়ামী লীগ কি করেছিল? এই পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানের পাটের ব্যবসাটা তারা নিয়েছিল তখনকার আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগের নেতারা ছিল সব থেকে গরিব, সমাজে কোনো অবস্থান ছিল না, আমি ক্লাস ডিসক্রিমিনেশন করছি না, আমি সামাজিক অবস্থার কথা বলছি। তারা কি করলো? তাদেরকে সেই মানে যুক্তফ্রন্টে এসে পাটমন্ত্রী হওয়ার কারণে, আপনারা জানেন পাটমন্ত্রী কে ছিল, সেই পাটমন্ত্রী হওয়ার কারণে যেহেতু পূর্ব পাকিস্তান থেকে পাট যেত সারা বিশ্বে এবং পশ্চিম পাকিস্তানেও, সেই পাটের ডিলারশিপ গুলো, লাইসেন্স গুলো আওয়ামী লীগদেরকে দেওয়া হয়। এবং রীতিমতো 4-5 বছরের মধ্যে সেই ডিলারশিপে, সেই টাকায় তারা ব্যবসা করে এমন সোশ্যাল এস্টাবলিশমেন্ট পেয়ে যায় যে আওয়ামী লীগ দল হিসেবে দাঁড়িয়ে যায় অনেক মজবুত হয়ে। গেল প্রথমটা। আসেন বিএনপির ক্ষেত্রে, বিএনপি কি করেছিল আপনারা বলেন তো? যখন বিএনপি তো প্রথমে ছিল জাগদল, এবং হুম। জিয়াউর রহমান সাহেব তিনি দেখলেন যে জাগদল দিয়ে ঠিকমতো হচ্ছে না। তো বিএনপি অফিসিয়ালি যখন গঠন হয়, তখন জিয়াউর রহমান সাহেবের পোস্ট কি ছিল আপনি বলেন সাগর ভাই? তখন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন নাকি ক্ষমতার বাইরে ছিলেন? জিয়াউর রহমান সাহেব ক্ষমতায়। এবং হুম। তিনি অন্যদেরকে দিয়ে এই দল, তিনি সামনে থেকে আরো গুরুত্বপূর্ণ লোকদেরকে এনে দল গঠন করালেন। অবশ্যই বলছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জিয়াউর রহমানের এই দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এটাকে আমরা ক্রিটিসাইজ করছি না। কিন্তু বিএনপি যখন গঠন হলো, তখন জিয়াউর রহমান সাহেব কি ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় ছিলেন না? নিশ্চয়ই তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় যদি বিএনপি গঠন করা যায়, তাহলে সেই ভাইয়েরা কিভাবে বলছে যে সরকারের একটা অংশ ছাত্ররা তারা যদি দল গঠন করে এবং ভিন্ন একটা বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে যদি বলা হয় যে এটা কিংস পার্টি, এটা তো সুন্দর লাগে না, এটা মানে এটা কি জাস্টিফাইড? এটাই আমার কথা। তো এই পর্যন্ত বললাম সাগর ভাই, এরপর ইনশাল্লাহ হয়তো সামনে অ্যাড করবো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাদি, আমি আসছি আপনার কাছে।